নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি আপনাদের বন্ধু সোনার বাংলার সোনার তরী অনুষ্ঠানে। আজ আবৃত্তির ডালি নিয়ে কি আবৃত্তি শুনবো, কাদের সাথে শুনবো? একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে, অপূর্ব দত্তের লেখা কবিতা। কবিতার ছন্দে যদি নাও বলি, শীত মানে তো খেজুর গুড় আর খেজুর রসের গন্ধ, নলেন গুড় আর খেজুর রসের গন্ধ পাই। আর শীত মানে আমরা দেদার ক্রিকেট খেলা দেখি। শীত মানে দেখি চিড়িয়াখানা অ্যাকোয়াটিকায় ভিড়, বা ঝুপুস করে সন্ধ্যা নেমে যায়, আলের ধার দিয়ে কুয়াশা কজ্জলে দিক ঢেকে যায়। ঠিক ধরেছেন, শীতকালের ছুটি চলছে, ক্রিসমাস চলছে। তো সেই ফাঁকে আমাদের খুদে খুদে শিল্পীরা চলে এসেছে আমাদের স্টুডিওতে আবৃত্তির ডালি নিয়ে। কাব্যমন্দির আবৃত্তির সংস্থার কর্ণধার সাথে এসেছেন চুমকি বাগচি। চুমকি বাগচিকে স্বাগত আমাদের চ্যানেলে, সোনার বাংলা চ্যানেলে। ওনার শিক্ষায় বা ওনার তত্ত্বাবধানেই আজ আমরা খুদে খুদে শিল্পীদের মুখ থেকে কিছু কবিতা শুনে নেব। প্রথমে কার কাছে শুনবো কবিতা? মোহর গুহ নিয়োগী। নমস্কার, আমি নিবেদন করছি কবি সোমনাথ সরকারের লেখা কেডা বানাইব রাজহংসের মুখ। ডাল সেদ্ধ করা জল চাই, ডাল সেদ্ধ করা জল। জল নেবেন মা? হরেক মাল পাইবেন, হরেক মাল। গলির মুখে বাঘ নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা। ফেরিওয়ালা মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌটা, কাপড় কাচার বেরাস, বান্দরের মুখোশ, কি দিব? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু। কি কইলা? হাঁসের মুখ? ফিরা কও। হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে? ইটা কি কইলা? মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবা চায়, বান্দরের মুখ কিনবা চায়, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবা চাও কেন? রাজহংসের মুখোশ পইয়া দেবস্থানের পুকুরে দিঘিতে জল ছাইকা শুধু দুধ খাইবার চাও নাকি? ছুটিটা মাথায় তুলতে তুলতে এদেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই। কেডা বানাইব রাজহংসের মুখ? চুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে, হরেক মাল পাইবেন, হরেক মাল। রাজহংসের মুখ ছাড়া সব সব পাইবেন। নমস্কার। একটা কবিতা শুনলাম আমরা মোহরের কাছ থেকে, যেখানে আঞ্চলিক ভাষার আমরা টান পাচ্ছি। আমার খুব অবাক লাগছে এই ছোট্ট ছোট্ট শিল্পীরা এরকম একটা ভাষা, মানে যেটা আমরা যে বাংলা ভাষায় কবিতা বলি তার বাইরে গিয়ে আপনি এই বয়সে ওদেরকে এতটাই শিক্ষিত করে দিয়েছেন যে ওই রকম একটা আঞ্চলিক ভাষা এবং ফেরিওয়ালার আওয়াজ এগুলো দারুণ করছে। আমার সত্যি খুব খুব অ্যাপ্রিসিয়েবল। ওদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তো মনে হয় যে ভিন্ন স্বাদের কবিতা ওদের মধ্যে আমি ঢেলে দিই, যাতে ওরা আরো বেশি কবিতায় ঢুকে যেতে পারে। মানে ওরাও চায় নতুন কিছু। হ্যাঁ, নতুন কিছু চাই, কিন্তু এই ছোট্ট ছোট্ট শিল্পীদের মুখে ওইরকম ভাষা খুব সুন্দর। আচ্ছা, আমি পরের শিল্পীর কাছে চলে যাচ্ছি। তোমার নাম? আমার নাম নবরূপশীল। আচ্ছা, তুমি কি কবিতা শোনাবে? আমি শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ পড়তে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না,
মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের ওপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার যে ফ্লো, মানে যেভাবে ভাষাগুলো বলে, খুব সুন্দর তুলেছে, ভীষণ পরিষ্কার উচ্চারণ, খুব সুন্দর হয়েছে। নবরূপের কবিতার পর আমরা পরবর্তী শিল্পীর কাছে চলে যাচ্ছি। আমাদের ছোট্ট শিল্পী, তোমার নাম? রিফাত তাসনিম। তুমি কি কবিতা শোনাবে আজ? কবি অপূর্ব দত্তের লেখা রুমির চিঠি। খুব সুন্দর, বলো। মা গো আমার মা, তোমার সঙ্গে আরই একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এইবার পুজোয় আসবে তো ঠিক? সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলেন রাঁচি। বিল্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত? ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি আমি না মা, ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছে ভুলে। ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকে কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুল ফুটে আছে। পরে আবার লিখবো মা, যাই অঙ্ক কষা বাকি। না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি। ফেরার সময় এনো একটা নতুন ঝুমঝুমি, তুমি আমার প্রণাম নিও। ইতি তোমার রুমি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর কবি অপূর্ব দত্তের কবিতার ভেতরে আমরা এইগুলোকে ভীষণ খুঁজে পাই। খুব শৈশবের কথা, গ্রামের কথা, ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ছে। আমি চলে যাচ্ছি পরের শিল্পীর কাছে। তোমার নাম? আমার নাম দেবার ঘোষ, আমি কোচবিহার থেকে এসেছি। আচ্ছা, তুমি কি শোনাবে? আমার আজকের উপস্থাপনায় রয়েছে কবি অয়ন মুখোপাধ্যায়ের লেখা স্বপ্নের মাঝি। আলো নাচে ভোরবেলা, পাখি গান গায়, স্বপ্ন দেখছি ভোরে মাঝিকে আবার। কোথায় যাচ্ছ মাঝি, কোথা যাও তুমি? মাঝি বলে দিক নাই, আসে জলভূমি। জলে জলে ঘুরি, তাই জলেতেই বাস। ভরা শ্রাবণেও যা, পৌষ মাঘ মাস। মাঝি তুমি পড়নি কি? অ আ ক খ আম। আমি পড়ি কত কি যে, স্লেটে লিখি নাম। স্বাক্ষর ভাই বোন, স্কুলে পড়ি। ভারতবর্ষ চিনি, মনে মনে ঘুরি। দেখে আসি গোটা দেশ, পাহাড় সাগর, আর ভাবি এখানেই আছে মোর ঘর। মাঝি বলে জানি না তো,
খেটে খাই তাই হক গলে ঠকায়, বলে যা ইচ্ছে তাই। আমি বলি মাঝি শোনো, লেখাপড়া করো। মাঝি হাসে, বয়স তো 3-12, এই সময়ে লেখাপড়া পাগলামি নাকি, লোকে কি বলবে যদি লেখাপড়া শিখি। এই বলে মাঝি যায় ওপারের ঘাটে। স্বপ্নে সন্ধে নামে, বেলা ধীরে কাটে, রাত নামে দূরে দূরে, ছপ ছপ জল, কথা বলে অ আ ক খ, ঢেউ টলমল, ঢেউতে নৌকা ভাসে, নদী শুনশান। দেখি রাত স্লেট রাঙা আখরের গান, আলো জলে টিম টিম ছইয়ের নিচে, স্বাক্ষর হবে মাঝি লুকিয়ে পড়েছে। নমস্কার। আমরা খুব সুন্দর সুন্দর কবিতা শুনছি আমাদের এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের কাছ থেকে, যে কুচি কাচারা আজকে আমাদের সোনার বাংলা চ্যানেলে এসেছে সোনার তরী অনুষ্ঠানে আবৃত্তির ডালি নিয়ে। তো আমি আবার আবৃত্তিতে চলে যাচ্ছি। তার কাছে শুনবো মোহর। মোহর আবার একটা কবিতা শোনাবে, বলো কি শোনাবে? নমস্কার, আমি নিবেদন করছি কবি অপূর্ব দত্তের লেখা ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি। তাও ভাগ্যিস এক পাঁচিলে, খুব উঁচু নয় তাই 5-6টা থানের সাজিয়ে টপকে চলে যাই। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া। তোমার জন্য আমার মাগু কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে, তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো, ছবির মাকে আদর করে গল্প শোনায় কোনো। বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধ হয় আগের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলি বাঁচে। জানি না এই চিঠিটা তোমার হাতে পড়বে কি না, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে, তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। নমস্কার। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। একটা তারিফ করতেই হয়, প্রত্যেকে কিন্তু আমরা আবৃত্তি তখনই বলি যখন এটা না দেখে বলছি, যখন আমরা দেখে বলি ওটা কবিতা পাঠ হয়ে যায়। প্রত্যেকের স্মৃতিশক্তি সত্যি তারিফ করতে হয়। তো আমরা চলে যাচ্ছি এবারে নবরূপের কাছে। তুমি কি শোনাবে? অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা।
মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। একটা কবিতা শুনলাম এবং স্মৃতি থেকে শুনছি, এটাই আমার ভীষণ ভালো লাগছে, সত্যি খুব প্রশংসনীয়। চলে যাচ্ছি রিফাদের কাছে। রিফাত তাসনিম আমাদের আবার একটা কবিতা শোনাবে। নমস্কার, আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুন ভূতা, দেখ না হেথা, দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল? টেবিল টানো, ডেস্কো ঠেলো, ঘর দৌড় সব উল্টে ফেল, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে নিচে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কিংবা জোরে পর্দা খিচে বিছানা দেখে ছেড়ে, লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেরে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাঙলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে যেমন বলা দারুণ রসে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। নমস্কার। খুব ভালো লাগলো যে এরকম একটা বয়স্ক লোকের গলাটাকে কাঁপিয়ে সুন্দর করে, কোনো মানে দ্বিধা নেই, কোনো ভয় নেই, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা রিফাদের পরে দেভারগড় কবিতা শুনবো। তার আগে আমাদের কাব্য মন্দিরের যে সংস্থা আবৃত্তির ডালিনী আমাদের স্টুডিওতে এসেছে, তার কর্ণধার চুমকি বাগচির সাথে আমরা একটু গল্প করে নেব। গল্প মানে জানতে চাইবো, আমি সবার কবিতাগুলো শুনছি, এক নম্বর তো স্মৃতি থেকে বলছি, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন গলায়। মানে আপনি কতদিন ধরে দেশে খাচ্ছেন? আমি এদের 1 বছর হয়েছে। সবারই এদের এই আচ্ছা ব্যাচটা। আচ্ছা, তো এই বিভিন্ন ব্যাচ বিভিন্ন রকম। আচ্ছা, এই ব্যাচটার কথা বললাম, এই 1 বছর। 1 বছরের মধ্যে এই কবিতাগুলো আঞ্চলিক ভাষার কবিতাও শুনছি, যেটা হ্যাঁ, বাংলার বাইরে একদম। একটু ভেবেচিন্তে পড়তে হয়। এবং রবীন্দ্রনাথের কবিতার আমরা সবাই জানি ভাষার দিক থেকে, এবং যখন উচ্চারণ বলা দিক হয় থেকে। উচ্চারণ খুব সুন্দর লাগছে। তো আপনি কি করে তৈরি করেন? মানে আপনার কাছে নিয়ে আদর আদর করে করে কাছে নিয়ে একদম একদম আপনার কথা শোনে? একদম তখন আচ্ছা। শুনে। আচ্ছা। কোনো সময় বকতেও হয়, হ্যাঁ, ভালোবাসি বকি সবটাই, মানে সব মিলেমিশেই এদেরকে আঁকড়ে ধরে। আর যেহেতু মানে এরা খুব ছোট, এদেরকে ভালোবাসতে বেশি হয় আমাকে। এই বাবা বল বল দে, সোনা চকলেট দেবো, এই করে করে ওদেরকে আমার করাতে আদর করে করাতে হয়। তো আপনার এই আবৃত্তি নিয়েই কি আপনি এতদিন চলছে? একদম, আবৃত্তি নিয়েই আমি এতদিন চলছি। এটা নিয়ে আরো পথ আমার চলার ইচ্ছে আছে, আর আশা রাখি চলবো। আচ্ছা, তো ছোট ছোট শিল্পীদের নিয়ে আপনার ভাবনা কি? মানে ভবিষ্যতে এদেরকে ভবিষ্যতে এদের আমার পরিকল্পনা যে এদেরকে আরো মঞ্চ, আরো টিভি চ্যানেল, মানে যাতে ওরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। আবৃত্তি করলে শুধুমাত্র যে আবৃত্তি শিল্পী হওয়া যায় তা নয়, বাচন ভঙ্গি খুব ভালো হয়। তো এটা খুব দরকার। কথা ভালো, আপনার সাথে কথা বলে বুঝতে পারছি ভীষণ সুন্দর বাচনভঙ্গি এবং প্রচন্ড, মানে আপনি কথাও মাঝে মাঝে, কিন্তু যারা আবৃত্তিকার হয় তাদের কথাগুলো ওরকমই হয়ে যায়। কবিতা তো সেই কারণেই এটা নিয়েই আমার এগোনোর ইচ্ছে, এবং বাচ্চাদের সেই জায়গায় পৌঁছে দিয়ে যে তোমরা ভালোভাবে কথা বলো। আজকালকার দিনে ভালোভাবে কথা বলাটা খুব দরকার, যে কোনো প্রফেশনেই যাক। হ্যাঁ, কিন্তু আমরা প্রথম যা বলবো সেটাই আসল। হ্যাঁ, যেটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন উইল বি দ্য লাস্ট ইমপ্রেশন। আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, কোনো অফিসে বসে আছি, তো আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আমার কথা বলা। আমার কথার মধ্যে যদি রুক্ষতা থাকে,
অটোমেটিক সেই কাজটা হবে না, হওয়া কাজটাও হয় না, আবার কথা দিয়েই সেই কাজটা আমি করিয়ে নিতে পারি। এটাও ঠিক, এই ছোট ছোট শিল্পীদের সাথে যে বাবা মারা আছে তারাও তালে তাল মেলাচ্ছে, একদম। নইলে এই পুরো মুখস্থ না করা না না, স্মৃতি থেকে অবশ্যই বার করা একদম তাদের তাদের সহযোগিতা অনুসরণ- ছাড়া আমি কখনোই সম্পূর্ণ হতে পারি না। তারা তো সহযোগিতা করছে, আমি তো হ্যাঁ। শেখাচ্ছি, তার সাথে তারা সহযোগিতা করছে, বা আমার অবদান অবশ্যই আছে। তো এবারে আমি দেবার্গর হ্যাঁ, কবিতা নিশ্চয়ই, শুনে নিশ্চয়ই, যাই। নিশ্চয়ই, দেবার্গর পরবর্তী নিবেদন তুমি কি করবে? 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক 3 দিন তাক তেরে কেটে দিন, তবলা থেকে ছিলেন আলাউদ্দিন। টুংটাং টুংটাং টুং টুংটাং, পিয়ানো বাজিয়েছিল ইউএন সাং। সারে গামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাচ্চা ও শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেঘাস্তিনিস। মেঘাস্তিনিস নমস্কার। খুব সুন্দর, এবং অনুষ্ঠান শেষের কবিতা আমরা শুনলাম, খুব ছন্দের একটা, খুব ভীষণ ঐতিহাসিক জলসা, খুব বিখ্যাত একটা কবিতা। তো এবারে ওদের দেখে একটা কথা আমার খুব মনে পড়ছে, তুমি ভাবছো বড়বেলা সবচেয়ে ভালো বুঝি, কখনো না, আমি কিন্তু হারিয়ে যাওয়া বালক বেলায় খুঁজি। তুমি আমার ছড়ায় ছড়ায় বৃষ্টি দিনের ছবি, তুমি আমার রবীন্দ্রনাথ সহজ পাঠের কবি, তুমি আমার পাতার বাসি জং ধরা জুমজুমি, তুমি আমার রাসের মেলায় মোক্ষদা বষ্টমী। অনুষ্ঠান শেষে আমরা চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এবং সোনার বাংলা নিবেদিত সোনার তরী। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি কাব্য মন্দিরের ছোট ছোট শিল্পীদের, যারা আমাদের এখানে আবৃত্তির ডালি নিয়ে উপস্থিত হয়েছেন সেই সংস্থার কর্ণধার চুমকি বাগচি মহাশয়া। নমস্কার, আবার আপনাদের সাথে পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে।